বৃহত্তম জগতের মতো ক্ষুদ্রতম জগতেও আমাদের পথযাত্রা অন্তহীন। কখন থেকে শুরু ওই অভিযাত্রা? কারা এর সূচনা করেন? প্রাচীনকালে ভারতীয় দার্শনিক কনাদ এবং গ্রিক দার্শনিক বিজ্ঞানী লিউসিপপাস ও ডেমোক্রিটাস বলেন, কোনো একটি পদার্থকে যদি বারবার খণ্ড করা যায় তাহলে এমন এক অবস্থায় আসে যে সেই ক্ষুদ্রতম পদার্থ খণ্ডকে আর বিভাজন করা যায় না। কনাদ এর নাম দেন পরমাণু আর ডেমোক্রিটাস নাম দেন অ্যাটম। কিন্তু বৈজ্ঞানিকভাবে সর্বপ্রথম পরমাণুর অস্তিত্ব প্রমাণ করেন বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে। তিনি বলেন, পদার্থ অতি ক্ষুদ্র অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। পরমাণুরা একক এবং অবিভাজ্য। 1897 সালে ইংরেজ পদার্থবিজ্ঞানী জোসেফ জন থমসন পরমাণুর ভিতর এক অতি ক্ষুদ্র কণিকার সন্ধান পেলেন। এর নাম ইলেকট্রন। 1911 সালে নিউজিল্যান্ডের পদার্থবিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। এদিকে 1932 সালে রাদারফোর্ডের সহকর্মী জেমস চ্যাডউইক আবিষ্কার করলেন পরমাণুর অভ্যন্তরে প্রোটন ছাড়াও আরও একরকম কণিকা আছে। এই কণিকার নাম নিউট্রন। প্রোটন ও নিউট্রন মিলে পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস। এর মধ্যে প্রোটন ধনাত্মক আধানের আর নিউট্রন আধানহীন। ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসকে ঘিরে আবর্তিত হয়। পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কণিকা আবিষ্কারের পর বিজ্ঞানীদের মনে হয়েছিল এরাই প্রকৃত মৌলিক কণিকা। তাই কণা বিজ্ঞানেরও পরিসমাপ্তি ঘটেছে। কিন্তু আসলে এরাও মৌলিক নয়। দ্রুতগতি সম্পন্ন প্রোটনের সঙ্গে প্রোটনের কিংবা ইলেকট্রনের সংঘর্ষ ঘটিয়ে বিজ্ঞানীরা দেখলেন প্রোটন এবং নিউট্রন অবিভাজ্য নয়, এরা আরও ক্ষুদ্রতর কণিকা দ্বারা গঠিত। 1961 সালে বিজ্ঞানী মারে গেলম্যান ওই কণিকার নাম দেন কোয়ার্ক। সুতরাং দেখা যাচ্ছে প্রোটন ও নিউট্রন মৌল কণিকা নয়, এরা কোয়ার্ক দ্বারা গঠিত। তাহলে কোয়ার্ক কি মৌল কণিকা, যা দিয়ে মহাবিশ্বের সব বস্তু গঠিত হয়েছে? এর উত্তরে বিজ্ঞানীরা বলছেন কোয়ার্কও মৌল কণিকা নয়। তাহলে প্রকৃত মৌল কণিকা কি? এর উত্তর এখন অবশ্য পাওয়া যায়নি। তবে উচ্চ শক্তির কণিকা ত্বরক যন্ত্রের সাহায্যে বিজ্ঞানীরা ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র জগতে প্রবেশ করছে। একে রাশিয়ান পুতুল মাতৃউস্কার সঙ্গে তুলনা করা যায়। মাতৃউস্কার অভ্যন্তরে ক্ষুদ্রক্রমে একটার পর একটা পুতুল সাজানো থাকে। সব শেষে থাকে একেবারে ছোট্ট পুতুলটি, যা আমাদের আপাতত গন্তব্য। কিন্তু আমরা কি কোনোদিন ওই গন্তব্যে পৌঁছতে পারবো? আবার ওই গন্তব্য কি শেষ? পদার্থ বিজ্ঞানে রাশিয়ান পুতুল মাতৃউস্কাকে প্ল্যাঙ্ক দৈর্ঘ্য বলা হয়। এর পরিমাণ 1 মিলিমিটারের শত সহস্র বিলিয়ন 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 ভাগের 1 ভাগ। অর্থাৎ 1 মিলিমিটারকে একের পর 35টি শূন্য দিয়ে গঠিত সংখ্যা দিয়ে ভাগ করলে যে অতি ক্ষুদ্রতম দৈর্ঘ্য পাওয়া যায় তাই প্ল্যাঙ্ক দৈর্ঘ্য। অতি ক্ষুদ্র এই দৈর্ঘ্যের আবিষ্কারক জার্মান বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। অভাবনীয় রকম এই ক্ষুদ্র দৈর্ঘ্য প্রমাণের জন্য কোনো কণিকা ত্বরক যন্ত্র বিজ্ঞানীরা এখনো বানাতে পারেননি। তবে বিজ্ঞানীদের ধারণা সৌরজগতের চেয়েও বেশি ব্যাসের কণিকা ত্বরকের সাহায্যে প্ল্যাঙ্ক দৈর্ঘ্যের মতো ক্ষুদ্র জগৎকে প্রমাণ করা সম্ভব। 4 জুলাই 2012 ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ সার্নের বিজ্ঞানীরা আনুষ্ঠানিকভাবে জানান নতুন একটি অতি পারমাণবিক কণার অস্তিত্ব পাওয়া গেছে এবং তা হিগস বোসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 1970 সালের দিকে মহাবিশ্বের উদ্ভবের স্ট্যান্ডার্ড মডেল নির্মাণ করেন বিজ্ঞানীরা। সেখানে বলা হয় মহাবিশ্বের উদ্ভবের মূলে রয়েছে 12টি মৌলিক কণিকা। এদের থেকেই সব বস্তুর উদ্ভব হয়েছে। বিজ্ঞানীরা বলেন ভর না থাকা মানে এরা কখনো স্থির হবে না, আলোর কণার মতো অবিরত ছুটতে থাকবে, তারা কখনো জমাট বাঁধবে না, সৃষ্টি হবে না পদার্থ। তাহলে রহস্যটা কোথায়? শুরু হয় খোঁজাখুঁজি। একে একে সন্ধান মিলল 11টি মৌলিক কণার, খোঁজ মিলল বিভিন্ন বলেরও, কিন্তু ভর উদ্ভবের কারণ থেকে গেল অধরা। 1964 সালে ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী পিটার ওয়ার হিগস জানালেন সৃষ্টি জগতে আরেক ধরনের কণা না থেকেই পারে না, যারা মহাবিশ্বের ভর সৃষ্টি করেছে। এ নিয়ে শুরু হয় গবেষণা। এই কণার সঙ্গে বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নামটিও যুক্ত, কারণ কণা পরিসংখ্যান তত্ত্ব এই গবেষণাকে এগিয়ে নিয়ে গেছে। তাই পিটার হিগস ও সত্যেন বোসের নাম মিলিয়ে কণাটির নাম হল হিগস বোসন কণা। একে ঈশ্বর কণা বলা হয়।
আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজ্ঞানী সত্যেন বোসের নাম সার্নের আবিষ্কৃত হিগস বোসন কণার সঙ্গে যুক্ত থাকায় বাঙালির মেধা ও মননশীলতা বিজ্ঞানের অভিযানে আবারও গর্বিত স্বাক্ষর রাখল, যা আবিষ্কার ও উদ্ভাবনে নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। বিজ্ঞানীদের মতে হিগস বোসন কণা মহাবিশ্বের উদ্ভব রহস্য সহ অনেক প্রশ্নের জবাব দিতে পারে। এই আবিষ্কারকে তাই মানব সভ্যতার মাইল ফলক হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। হিগস বোসন কণার আবিষ্কারে ব্যবহৃত হয় বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও জটিল যন্ত্র লার্জ হ্যাড্রন কলাইডার বা LHC। এটি ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠ থেকে 175 মিটার গভীরে অবস্থিত একটি কংক্রিটে ঘেরা সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গকে বেষ্টন করে রেখেছে 4টি বিশাল আকৃতির ল্যাব। সুড়ঙ্গটির দৈর্ঘ্য 27 কিলোমিটার। এই আয়োজন সম্পন্ন করে ইউরোপের বিজ্ঞান সংস্থা সার্ন বা ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ। লার্জ হ্যাড্রন কলাইডারের কর্মপদ্ধতিও বিস্ময়কর। যেমন 27 কিলোমিটার সুড়ঙ্গে প্রোটনের 2টি বিপরীতমুখী তরঙ্গ স্রোত প্রবাহিত হয়, সঙ্গে কণাগুলোর গতি বাড়তে থাকে। এক পর্যায়ে এর গতি আলোর গতির কাছাকাছি পৌঁছয়। চূড়ান্ত পর্যায়ে লাখো কোটি প্রোটন সেকেন্ডে 11,245 বার পাক খায় ওই সুড়ঙ্গে। বৃত্তাকার পথে প্রোটনগুলোকে ঘোরায় বিশেষ শক্তিশালী সুপরিবাহী চুম্বক। এরপর এই প্রোটন স্রোতকে বাঁক খাইয়ে সুড়ঙ্গের 4টি বিশাল চেম্বারে ঢোকানো হয়। সেখানে পরস্পর ধাক্কা খায় প্রোটন কণাগুলো। এই সংঘর্ষ খুবই অল্প সময়ের জন্য সূর্যের চেয়েও 1 লাখ গুণ বেশি তাপমাত্রা তৈরি করে, যা মূলত বিগ ব্যাংয়ের অব্যবহৃত পরের অবস্থা। আসলে বিজ্ঞানীরা হিগস বোসন কণার অস্তিত্ব আবিষ্কার করতে গিয়ে পৃথিবীতে কৃত্রিম বিগ ব্যাংয়েরই সফল পরীক্ষা চালিয়েছেন। এদিকে LHCর চেম্বারে অতি পারমাণবিক হিগস বোসন কণাকে ত্রিমাত্রিক রূপ দেওয়া হয়, আর ভূপৃষ্ঠের উপর 3000 কম্পিউটারে হিগস বোসন কণার অস্তিত্ব ধরার এই মহাযজ্ঞের উপর নজর রাখেন কয়েক হাজার বিজ্ঞানী। বস্তুত ক্ষুদ্রতমের যে অসীম জগৎ, সেদিকে অভিযাত্রার অংশ হিসেবেই এই জমকালো আয়োজন, মানবীয় প্রয়াস। আসলে মানব প্রজাতির অভিযাত্রা অন্তহীন ক্ষুদ্রতমের দিকে। কণাবিজ্ঞানীরা বলেন, পদার্থের হয়তো মৌল কণা বলতে কিছুই নেই, কারণ আমরা যদি পদার্থের অন্তিম কণার খোঁজে পরমাণুর গভীর থেকে গভীরে প্রবেশ করতে থাকি, তাহলে শেষ পর্যন্ত কিছুই পাওয়া যাবে না। অথবা এমন কিছু পাওয়া যাবে যা শুধু গাণিতিক অস্তিত্ব আছে, কিন্তু বাস্তবে অস্তিত্ব নেই। তারপরও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জগতে মানব প্রজাতির অভিযাত্রা অশেষ। এ আরেক অসীমতা। আমরা যে মহাবিশ্বে বসবাস করছি, সেখানে ক্ষুদ্র ও বৃহৎ জগতের মধ্যে রয়েছে সীমাহীন পার্থক্য। সেই জগতে আমাদের অবস্থান কোথায়? যেমন গড়ে একজন মানুষের ভর 5000 গ্রাম, সেখানে সবচেয়ে হালকা পরমাণুর ভর মাত্র 1 গ্রামের 1000 কোটি 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 ভাগের 1 ভাগ। অর্থাৎ 1 গ্রামকে 1-এর পর 24টি শূন্য দিয়ে গঠিত সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভর পাওয়া যায়, তাই সবচেয়ে হালকা পরমাণুর ভর। এবং 10 কোটি পরমাণুকে পাশাপাশি সাজালে মাত্র আধা ইঞ্চির মতো লম্বা হয়। এতে সহজে অনুমান করা যায় আমাদের বাস্তব জগতের তুলনায় একটি পরমাণু কত ক্ষুদ্র। অন্যদিকে সর্ববৃহৎ নক্ষত্রের ভর 10 লক্ষ কোটি 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 গ্রাম, অর্থাৎ 1-এর পর 34টি শূন্য বসালে যে বৃহৎ ভর পাওয়া যায়, তাই মহাবিশ্বের সর্ববৃহৎ নক্ষত্রের ভর। বস্তুত ক্ষুদ্র ও বৃহতের মাঝে আমাদের অবস্থান। তাই মানব প্রজাতির অভিযাত্রাও এই 2 জগতের অসীমতায়। আসুন বৃহৎ ও ক্ষুদ্র অসীমতায় মানুষের অবস্থান কোথায় তা দেখে নেই। বৃহৎ অসীমতায় মানুষের অভিযাত্রা। পৃথিবী, সৌরজগৎ, নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি, গ্যালাক্সিপুঞ্জ, মহাজাগতিক অতিকায় কাঠামো, দৃশ্যমান মহাবিশ্ব, প্রকৃত মহাবিশ্ব, ক্ষুদ্র অসীমতায় মানুষের অভিযাত্রা। পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক, প্ল্যাঙ্ক দৈর্ঘ্য বা রাশিয়ান পুতুল মাত্রিয়স্কা।
আমাদের আলোচনা বিষয় প্রাণী প্রজাতির অবলুপ্তি। এই বিষয়ে বলবেন ডক্টর অনির্বাণ সরকার, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। প্রাণী প্রজাতির অবলুপ্তি বলতে আমরা কি বুঝি? প্রাণী প্রজাতির অবলুপ্তি বলতে বোঝায় যখন কোনো একটা প্রজাতির সর্বশেষ সদস্যটিও পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায় বা মৃত্যুবরণ করে। তবে এটা হচ্ছে তাত্ত্বিক একটা বিষয়, কিন্তু আমরা যদি বাস্তবিক অর্থে দেখি তাহলে প্রাণী প্রজাতির অবলুপ্তি বলতে বোঝায় যখন সেই প্রজাতির যে প্রজনন সক্ষমতা একবারে লুপ্ত হয়ে যায়। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, ধরুন কোনো একটা প্রজাতির 10টি পুরুষ প্রাণী রয়ে গেছে পৃথিবীতে, তার মানে সেই প্রজাতির আসলে বিলুপ্তি পৃথিবীতে ঘটে গেছে, কারণ তারা কিন্তু আর নিজেরা এই পুরুষগুলো মিলে নতুন কোনো প্রাণী জন্ম দিতে সক্ষম হবে না। অর্থাৎ আমরা এখানে তাত্ত্বিকভাবে বললে বুঝতে পারি যে সর্বশেষ সদস্যটি মরে গেছে, আর যদি বাস্তবিক অর্থে ধরে নেই তাহলে বুঝতে হবে যে সেই প্রাণীর প্রজনন সক্ষমতাটা একবারে পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। আমি অনেকগুলো প্রাণীর উদাহরণ দিতে পারি, যেরকম আমি একটি খুব উল্লেখযোগ্য পাখির উদাহরণ দিতে চাচ্ছি, ডোডো পাখি। এই ডোডো পাখিটি ছিল আফ্রিকার উপকূলে একটি দ্বীপ, মরিশাস দ্বীপে। এই মরিশাস দ্বীপে এই পাখি প্রাণীটি ছিল এবং ব্যাপকভাবে ছিল, কিন্তু সপ্তদশ শতকের দিকে ডাচ নাবিকগণ এই যে দ্বীপ রাষ্ট্রটিতে আসে, এবং আসার পরে যে ঘটনাটা ঘটেছে, সেই ডাচ নাবিকরা এবং তাদের সাথে আসা শিকারী প্রাণীরা এই ডোডো পাখিটাকে শিকার করে একবারে শেষ করে দিয়েছে। বিষয়টি হচ্ছে, এই ডোডো পাখিটি কিন্তু একটা ঘটনা ছিল কি, এটা 2 থেকে 2.5 ফুট লম্বা ছিল এবং ওজন ছিল প্রায় 10-10.5 কেজি থেকে 17.5 কেজি, যার জন্য এর কাছ থেকে প্রচুর মাংস পাওয়া যেত। এবং পাশাপাশি এটা কিন্তু এর আগে সেরকমভাবে মানুষের সম্মুখে আসে নাই, যার জন্য এটা অনেকটা নির্ভীক ছিল। তাতে দেখা গেছে যে ডাচ নাবিকরা সহজেই এই পাখিটিকে শিকার করেছে। তাদের সাথে আসা যে কুকুরগুলো ছিল বা পোষা প্রাণীগুলো ছিল, এগুলো ব্যাপকভাবে শিকার করেছে, যার জন্য দেখা গেছে অল্প সময়ের মধ্যেই ডোডো পাখি পৃথিবী থেকে একবারে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। এরকম আমরা প্যাসেঞ্জার পিজিয়নের কথা বলতে পারি। প্যাসেঞ্জার পিজিয়ন ছিল এই বর্তমানে যে আমেরিকা আছে, সেই আমেরিকার মধ্যভাগ এবং পূর্বভাগে। কিন্তু যেই ঘটনাটি ঘটেছে যে এই প্যাসেঞ্জার পিজিয়নও একবারে পুরোপুরিভাবে হারিয়ে গেছে। দেখা গেছে এদের 1820 থেকে 1870 সাল পর্যন্ত এদের যে কি বলা যায় বিলুপ্তিটা শুরু হয়েছে, ব্যাপকভাবে এক্সপ্লয়টেশন শুরু হয়েছে, এদের সংখ্যা ব্যাপকভাবে কমা শুরু হয়েছে। এবং 1870 সালের পরে কিন্তু একবারে উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণ কমে গেছে, কিন্তু 1870 থেকে 1890 পর্যন্ত কিন্তু এদের সংখ্যা একবারে ব্যাপক হারে কমে যাওয়ার কারণে প্রায় এদেরকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা অতি বিপন্ন বা বিপন্নের কাছাকাছি পর্যায়ে চলে এসেছে। এবং সর্বশেষ 1900 শতকের পরে আসলে বলা যায় যে এই পাখিটিকে আর সেইভাবে দেখা যায়নি, যদিও এর লাস্ট সদস্যটি বেঁচে ছিল 1914 সাল পর্যন্ত। এইভাবে প্যাসেঞ্জার পিজিয়নের মতো একটা গুরুত্বপূর্ণ পাখি পৃথিবী থেকে হারিয়ে গেছে। প্রকৃতিতে প্রাণী প্রজাতির বিলুপ্তি ঘটনা কি একটি সাধারণ বিষয়? প্রাণী প্রজাতির বিলুপ্তি একটি স্বাভাবিক ঘটনাই, কারণ একবারে পৃথিবীতে যখন থেকে প্রাণের আবির্ভাব ঘটেছে তার থেকে শুরু করে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এটা স্বাভাবিক ঘটনাই, কিন্তু কখনো কখনো দেখা গেছে অস্বাভাবিক আকারে অসংখ্য প্রাণী একসাথে বিলুপ্ত হয়ে গেছে। এই ধরনের ঘটনাকে আমরা স্বাভাবিক ঘটনা বলতে পারি না। এরকম ঘটনা ঘটেছে পৃথিবীতে 5 বার। এটাকে আমরা বলি মহাবিলুপ্তি। এটা বিশেষ একটা পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যাপক হারে প্রাণী একসাথে বিলুপ্ত হয়ে গেছে, এবং বর্তমান সময়ে যেটা চলছে যে ব্যাপক হারে প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং আমরা অনেকে মনে করছি যে বর্তমান যে সময় যে প্রাণী আছে তার অর্ধেক প্রাণী 2100 সাল নাগাদ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এটাকে ঠিক স্বাভাবিক ঘটনা আমরা বলতে পারি না। প্রাণী প্রজাতির বিলুপ্তি নিয়ে সুন্দর বললেন। এখন প্রশ্ন হচ্ছে, প্রাণী প্রজাতির বিলুপ্তি প্রাণী জগতে কি ভারসাম্য বিনষ্ট করে? না, ভারসাম্য বিনষ্ট করে না। এর কারণটি হলো, যখনই কোনো একটা প্রাণীর বিলুপ্তি ঘটে তখন একটা ইকোলজিক্যাল স্পেস বা ইকোলজিক্যাল নিশ ফাঁকা হয়ে যায়।
ফাঁকা হয়ে যাওয়ার মানে হচ্ছে এখানে নতুন প্রাণের আবির্ভাব হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। স্যাবর-টুথ টাইগারের কথা আমরা বলবো। একটা বাঘ জাতীয় প্রাণী ছিল যার দুই পাশের দুটো দাঁত ছিল অনেক লম্বা। এটা কিন্তু একটা মাংসাশী প্রাণী, এটা অন্য প্রাণীদেরকে খেয়ে তারা জীবনযাপন করত। এই প্রাণীটি দেখা গেছে যে আজকে থেকে 10,000 বছর পূর্বে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। এখন প্রশ্নটি হচ্ছে এটা কোথায় ছিল? আমরা দেখতে পেয়েছি যে এটা ইউরোপ, বর্তমান সময়ে যেটাকে ইউরোপ বলা হয়, আমেরিকা বলা হয়, এসব জায়গায় ছিল। এবং পরবর্তীতে যখন প্লাইস্টোসিন গ্লেসিয়েশন শুরু হয়েছে, প্লাইস্টোসিন কালে যখন বরফের প্রবাহ আসা শুরু করেছে, তখন তারা সেখান থেকে আস্তে আস্তে দক্ষিণের দিকে নেমে এসেছে এবং শেষ পর্যন্ত আমরা তাদেরকে পেয়েছি এশিয়া, আফ্রিকা এবং ফাইনালি পেয়েছি দক্ষিণ আমেরিকাতে। এখন প্রশ্নটা হচ্ছে এটা বিলুপ্ত হয়ে গেছে, এটা পৃথিবীতে নাই, কিন্তু এটা বিলুপ্ত হয়ে যাওয়ার মানে কি এই স্তরের প্রাণী কি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? না, পৃথিবী থেকে এই স্তরের প্রাণী বিলুপ্ত হয় নাই। দেখা গেছে এরই যে স্থানটা অন্য মাংসাশী প্রাণীরাই দখল করেছে। এই যে বর্তমান সময়ে যে টাইগার, লায়ন, এরা কিন্তু এই জায়গাটাকে দখল করেছে। অর্থাৎ আমরা বলতে পারছি যে এই যে একটা প্রাণীর বিলুপ্তি ঘটে তাতে প্রকৃতির ভারসাম্য মোটেই নষ্ট হয় না, এখানে নতুন প্রাণীর আবির্ভাব ঘটে। তবে একটা জিনিস হয়, যখন ব্যাপক আকারে অসংখ্য প্রাণীর একবারে বিলুপ্তি ঘটে তখন অনেক সময় দেখা যায় একটা স্পেস দীর্ঘদিন যাবৎ অনেক সময় ফাঁকা থেকে যেতে পারে। প্রকৃতিতে এই যে প্রাণীর অবলুপ্তি ও উদ্ভব, এটা কি সমানতালে সংগঠিত হয়ে থাকে? সাধারণত এটি সমানতালে সংঘটিত হয়, কারণ দেখা যায় যে একটি প্রাণীর বিলুপ্তি ঘটে, বিলুপ্তি ঘটার পর সেই স্পেসটি অন্যরা দখল করে বা অন্য জায়গা থেকে প্রাণী আসে বা এখানে নতুন একটা এই লেভেলের প্রাণী চলে আসে, এই ঘটনাটা অহরহই ঘটে থাকে। কিন্তু অনেক সময় আমি যেটা আগেও বলেছি যে কখনো কখনো এই প্রকৃতিরও তাল রাখা কঠিন হয়ে পড়ে, যখন কোনো একটা দৈব দুর্বিপাকে বা ঘটনার প্রেক্ষিতে অসংখ্য প্রাণী, যেটা মহাবিলুপ্তির সময় ঘটেছিল বা এই যে বর্তমান সময় যেটা ঘটছে, অসংখ্য প্রাণী একসাথে বিলুপ্ত হয়ে যায়, তখন প্রকৃতিরও আসলে এর সাথে ভারসাম্য রক্ষাটা কঠিন হয়ে যায়। আচ্ছা, আমরা বাংলাদেশের ইস্যুতে একটু আমরা বুঝিয়ে বলতে পারি যে আমরা সমসাময়িক সময় বলতে পারি প্রায় 13টির মতো প্রাণী কিন্তু আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এরা পৃথিবীর বিভিন্ন জায়গায় রয়েছে। যেরকম আমরা ময়ূরের কথা বলতে পারি। ময়ূর আমাদের দেশে খুব জনপ্রিয় একটি পাখি, কিন্তু বাংলাদেশে কোনো ময়ূর নেই। কারণ এর পিছনে কারণটা হলো যে এই ময়ূর 1971-এর পর আমরা বাংলাদেশে আর দেখতে পাই নাই। পাশাপাশি আমরা বলতে পারি গোলাপি নীলহাঁস, তারপরে বলতে পারি যে স্বাদু পানির কুমির যেটাকে বলা হয় সেটা, তাছাড়া গন্ডার, 3 প্রজাতির গন্ডার আমাদের বাংলাদেশে ছিল, পাশাপাশি গৌড় ছিল, বানটেং ছিল, নীলগাই ছিল এবং আমাদের বন জঙ্গলগুলোতে বনমহিষ ছিল। এই প্রাণীগুলো আমাদের দেশ থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে, যার জন্য হচ্ছে আসলে এই ধরনের নতুন প্রাণী দ্রুতগতিতে আবির্ভাব ঘটিয়ে একবার ভারসাম্য রক্ষিত হয়েছে এটা আমি বলবো না, কিন্তু এটা একটা বিশাল গ্যাপ। আমাদের দেশ থেকে কিন্তু অসংখ্য প্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং আমাদের দেশের সবচেয়ে অশনি সংকেত যেটা, আরও অনেক প্রাণী রয়েছে যেটা বিলুপ্ত হওয়ার পথে, যাদেরকে আমরা বলি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড বা মহাবিপন্ন। আমাদের সবার, দেশের জনগণ এবং সরকার সবারই একটা সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে আমাদের এই প্রাণীগুলো বিলুপ্তির হাত থেকে আমরা রক্ষা করতে পারি। প্রাণী প্রজাতির অবলুপ্তি নিয়ে সুন্দর বিস্তারিত আলোকপাতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।